হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের জন্য আমি নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে আমি কি নিয়ে ভিডিও বানাতে চলেছি। আজকে আমি আরআরবি গ্রুপ ডি 2025 মুম্বাই জোনের কাট অফ নিয়ে আলোচনা করতে চলেছি। তো আমি এখানে সব ফ্যাকচুয়াল কথা বলবো। তো আমি নিজে কোনো বানিয়ে কথা বলছি না, সব ফ্যাক্ট রেখে কথা বলবো। আর যারা আমার কথা সম্মতি রাখো তারাও কমেন্ট করো, যারা আমার কথায় ডিসঅ্যাগ্রি করো, অসম্মতি রাখো তারাও কমেন্ট করো। আর কারা কারা কোন জোন থেকে বিলং করো সেটা বলো, কত অ্যাটেম্প করেছো, কোন শিফটে ছিল সব বলতে পারো। কোনো ডাউট থাকলে কোশ্চেন করতে পারো আমার কমেন্ট বক্সে এসে। আর যারা অন্য জোনের ভিডিও চাও কাট অফের, সেই জোনের নাম আমার কমেন্ট বক্সের নিচে কমেন্ট করে দিও। আর যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো যাতে সবার আগে ভিডিও আপডেট তোমার কাছে চলে আসে। এবার সবার প্রথম কথা হচ্ছে আরআরবি গ্রুপ ডি 2025 এর মুম্বাই কাট অফ জোন। এবার এখানে আমি আগে সবার প্রথম কথা বলো, ফর্ম ফিল আপ টোটালি কত হয়েছিল। তো এটা হচ্ছে আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্য, আমি নিজে বানিয়ে কিছু বলছি না। আরআরবি নিজে বলেছে যে মুম্বাই জোনে টোটাল ফর্ম ফিল আপ হয়েছে। আচ্ছা, মুম্বাই জোন আসে সেন্ট্রাল রেলওয়ের অন্তর্গত। সেন্ট্রাল রেলওয়ে এখানে একটা ফ্যাক্ট আছে যে আমি দেখলাম যে মুম্বাই জোনে বেশি ফর্ম ফিল আপ হয়ে গেছে। আচ্ছা, আগে টোটাল ফর্ম ফিল আপটা বলি তারপরে কথা আসছি। টোটাল ফর্ম ফিল আপ মুম্বাই জোনে হয়েছে 15,59,100, 15,59,100। এবার এখানে ফর্ম ফিল আপটা সবচেয়ে বেশি হয়েছে। এটা কারণ হচ্ছে কি, অনেকে মুম্বাই জোন ভেবে সেন্ট্রাল রেলওয়েতে ফর্ম ফিল আপ করে দিয়েছে, কিন্তু মুম্বাই আরেকটা পার্ট আছে যেটাকে আমরা বলি ওয়েস্টার্ন রেলওয়ে। সেই ওয়েস্টার্ন রেলওয়েটাকে অনেকে করেনি, যেটা আহমেদাবাদ জোনের মধ্যে আসে। ওটা মুম্বাই লেখা ছিল জোনে, মুম্বাই জোন হিসেবে, বাট এটা আহমেদাবাদ জোনের হিসেবে আলাদা করে সেপারেট ছিল। তো ভুল করে লোকে মুম্বাই জোন ভেবে এই সেন্ট্রাল রেলওয়েতে করে দিয়েছে, যাই জন্য এর ফর্ম ফিল আপ বেশি হয়ে গেছে। ইউটিউব চ্যানেলে অ্যানালাইসিস করেছিল যারা, তো তারা ক্লিয়ারলি ব্যাপারটা বলেনি। এই কারণে আমি প্রত্যেকটা ভিডিওতে দেখবে জোনের সাথে প্রত্যেকটা যে আরআরবি আছে, আরআরবির সাথে জোনটাকে আমি অ্যাকচুয়ালি বলে দিই যে কি জোন, অনেকে কনফিউজড হয়ে যায়। তো মুম্বাই জোন মিন সেন্ট্রাল রেলওয়ে, আর আহমেদাবাদ জোন মিন ওয়েস্টার্ন রেলওয়ে। ওয়েস্টার্ন রেলওয়ে মুম্বাই আরআরবি অন্তর্গত হলেও আহমেদাবাদ জোনের মধ্যে আসে। এই হলো ডাউট ক্লিয়ার। এবার আসি মুম্বাই জোন কেন ফর্ম ফিল আপ বেশি হয়েছে বললাম, ইউটিউব অ্যানালাইসিস করেছিল অনেকে, সিট বেশি ছিল। তো ওয়েস্টার্ন রেলওয়ে না করে লোকে সেন্ট্রাল রেলওয়ে ভুল করে দিয়েছে, বুঝতেই পারেনি, কারণ দুটোই মুম্বাই লেখা ছিল। কিন্তু মুম্বাই আরআরবি অন্তর্গত দুটো জোন আসে ঠিকই, কিন্তু মুম্বাই জোনটার অ্যাকচুয়াল যে রিক্রুটমেন্ট গ্রুপ ডির জন্য নেয় সেটা হচ্ছে কি সেন্ট্রাল রেলওয়ের জন্য নেয়। আর যেটা ওয়েস্টার্ন রেলওয়ে সেটা নেয় আহমেদাবাদ জোনে অন্তর্গত হয়। এবার আমি আসি টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি। এখানে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি 3,244, 3,244। ঠিক আছে, তো ভ্যাকেন্সি ঠিকঠাক ছিল বলে লোকে এখানে বেশি ফর্ম ফিল আপ করেছে। ভ্যাকেন্সি ভালো রয়েছে এখানে, টপ ভ্যাকেন্সিগুলোর মধ্যে একটা, টপ জোন ভ্যাকেন্সিগুলোর মধ্যে একটা। এবার পার সিট কম্পিটিশন আমি যদি আসি হিসাব করি, তো এর পার সিট কম্পিটিশন দাঁড়াচ্ছে 480 বা 480। কথার অর্থ হলো একটা সিটের জন্য তোমার 480 জন ক্যান্ডিডেট লড়াই করছে। এখানে আমি ওভারঅল বললাম। তো এটা মুম্বাই জোনটা ডেঞ্জার জোনের মধ্যে ঢুকে গেছে। কারো যদি ব্যাপারটা খারাপ লাগে, সত্যি কথা, এটা আমি ফ্যাক্ট কথা বলি, মিথ্যা কথা বলি না। মুম্বাই জোন রেড জোনে চলে গেছে বা ডেঞ্জার জোনে চলে গেছে। কলকাতা জোনে পার সিট কম্পিটিশন আসছে 437। তো কলকাতার সাথে আমি কম্পেয়ার করি সবার সাথে, তো কলকাতা 437, এখানে 480 পার সিট কম্পিটিশন। তাহলে বুঝতে পেরেছো কলকাতা হাই কাট অফ জোনে থাকে, মুম্বাই জোন হাই কাট অফ জোনে চলে গেছে। এটা একদম সত্যি কথা, মানে সেন্ট্রাল রেলওয়ে হাই কাট অফ জোনে চলে গেছে। কারো যদি ব্যাপারটা যদি অসম্মতি থাকে তাও কিছু করার নেই আমার, এটা সত্যি কথা বললাম। এবার আসছি আমি এক্সাম লেভেলে আসছি। তো এক্সাম লেভেলে আমি যদি রিজনিং পার্টটাতে আমি আগে আসি, রিজনিং 30টা কোশ্চেন মধ্যে 30টাই বেশিরভাগ ছেলে করে এসেছে। কারণ ইজি বলছি আমি এই টপিকটাকে, কারণ এই সেকশানে সবগুলো রিজনিং করার মতো ছিল। হয় অনেকে 25-26টাও করেছে, সেটা আলাদা বিষয়, কিন্তু বেশিরভাগ ছেলে 30টা করছে। তো রিজনিংটাকে আমি ইজি ধরেছি এই কারণে, 2 থেকে 3টে কোশ্চেন টাইম কনজিউমিং, কিন্তু করা যায়, এই কারণে রিজনিংটা ইজি। ম্যাথ সেকশনে আসি, ইজি টু মডারেট বলবো। ম্যাথ 25টা কোশ্চেনের মধ্যে তোমার 7 থেকে 8টা কোশ্চেন ক্যালকুলেটিভ ছিল। প্রথম দিকে শিফটটাও ইজি ছিল, পরের দিকে শিফটগুলো একটু ক্যালকুলেটিভ বেশি হচ্ছিল ম্যাথস। তো ম্যাথ সেকশনে মডারেট বলবো বেশিরভাগটা, ইজি টু মডারেট, বাট মডারেট সাইডটা বেশি নেবো, কারণ ম্যাথ সেকশনে টাইম কনজিউমিং হয়ে যাবে। অনেকে যারা প্র্যাকটিস কম করেছো, ম্যাথস হয়তো পারবে 25টা, কিন্তু টাইমে করতে পারবে না। তো টাইমের জন্য ম্যাথসটা মডারেট আমি দাঁড় করিয়েছি। যেমন আমার 11 ডিসেম্বর ফার্স্ট শিফটে আমার ম্যাথ সেকশনটা বিশাল লেভেলের ক্যালকুলেটিভ ছিল, তো টাইম কনজিউমিং ছিল। যারা 11 ডিসেম্বর ফার্স্ট শিফটে এক্সাম দিয়েছো, আমার কমেন্ট বক্সের নিচে কমেন্ট করে যেতে পারো যে আমি ঠিক বলছি কিনা, তাহলে বোঝা যাবে সবার পক্ষেই হয়েছে। এবার আসি সায়েন্স
সায়েন্স সেকশন 25টা কোশ্চেন আছে। এবার 25টার মধ্যে সায়েন্স সেকশন এটাকে ইজি টু মডারেট, বেশিরভাগটা মডারেট সাইডে রাখবো আমি। এখানে 7 থেকে 8টা কোশ্চেন সেম স্টেটমেন্ট বেসড আর কনসেপচুয়াল কোশ্চেন আছে, যেটা আর্টস ব্যাকগ্রাউন্ডের ছেলে মেয়েদের করা একটু কঠিন হয়ে যায়। আর যারা একটু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তাদের পক্ষে তাও করা পসিবল, তাও একটা দুটো করতে পারবে না। তো আমি সায়েন্স সেকশনটা একদম ইজি বলবো না, ইজি টু মডারেট, মডারেট সেকশনে আমি রাখবো। ঠিক আছে, এই হচ্ছে কি আমার সায়েন্স। এবার হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস সেকশন, যেখানে 20টা কোশ্চেন ছিল। এবার 20টা কোশ্চেনের মধ্যে 20টাই কারেন্ট অ্যাফেয়ার এসেছে। জেনারেল অ্যাওয়ারনেসে হিস্ট্রি, পলিটিক্স, জিওগ্রাফি, ইকোনমি কিছু দিচ্ছে না। তো এই সেকশনটা জেনারেল অ্যাওয়ারনেস না বলে কারেন্ট অ্যাফেয়ার বলে বেটার। আগের বার তাও রেলওয়ে অনেক এক্সট্রা কোশ্চেন দিয়েছিল পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি থেকে, স্ট্যাটিক জিকে থেকে। এইবার স্ট্যাটিক জিকে হালকা পাতলা একটা দুটো থাকছে কোনো শিফটে, বেশিরভাগ শিফটে কারেন্ট অ্যাফেয়ার দিচ্ছে 20টা। তো এই সেকশনটা সবচেয়ে টাফ শিফট, সবচেয়ে টাফ সেকশনের মধ্যে পড়ছে। তো মডারেট টু টাফ বলছি, কিছু কিছু শিফট যেগুলো একটু মডারেট হয়েছে সেখানে অনেকে 7 থেকে 8টা কোশ্চেন ঠিকঠাক অ্যাটেম্প করছে। আমি সব সিরিয়াস ক্যান্ডিডেটের কথা বলছি। অনেকে 20টা করে দিয়েছে, 100টা করে দিয়েছে, তারা চাকরির বাইরে, তারা কম্পিটিশনে নেই, তাদের কথা ছেড়ে দাও। এবার আমি আসছি, যদি একটু ডিফিকাল্ট শিফট হয় কারেন্ট অ্যাফেয়ার সেকশনটা, তাহলে এখানে অ্যাটেম্প 2 থেকে 3টেই করবে সিরিয়াস ক্যান্ডিডেটরা। যেমন আমি 11 ডিসেম্বর ফার্স্ট শিফটে আমার কারেন্ট অ্যাফেয়ার সেকশন কঠিন ছিল, যাই কারণে আমি 2টো অ্যাটেম্প করেছি, দুটোই ঠিক আছে, আমি অ্যাকুরেসি রেখে করেছি। কারণ আরআরবি এনটিপিসিতে আমি বেশি অ্যাটেম্প করার জন্য নেগেটিভকে আমার কাট অফ, কলকাতা জোনে কাট অফ থেকে আমি 0.22 মার্কের জন্য পাস কেটে বেরিয়ে গেছি। জেনারেল ক্যান্ডিডেট আমি, ইউআর ক্যাটাগরি থেকে বিলং করি। তো আমি 83 র মার্ক পেয়েছিলাম, কিন্তু নেগেটিভকে 79.33 হয়ে গেছিলো। তো এই জিনিসটা পরে থেকে আমি অ্যাকুরেসি মেনটেনটা বেশি রাখার চেষ্টা করি। কারণ ম্যাথ রিজনিং আমার সব ঠিক ছিল, শুধু আমার জিকে সেকশনের নাম্বারটা ডাউন হয়ে গেছিলো ওই নেগেটিভকে। তো এই কারণে আমার ওই 0.22 মার্কের জন্য সিলেকশন হয়নি। তো আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি অ্যাকুরেসি মেনটেন রাখবে। যাদের এক্সাম ফেব্রুয়ারি মাসে রয়েছে আর জানুয়ারি 8 আর 9 তারিখে রয়েছে, তো তাদের সেকশন একটু ডিফিকাল্ট হতে পারে। তো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, অ্যাকুরেসি মেনটেন রাখবে। কারণ শেষের দিকে শিফট ডিফিকাল্ট হওয়ার চান্স বেশি। আমি আগে থেকে ইয়ে করে দিলাম, সতর্ক করে দিলাম। এবার আমি আসছি যে টপ স্টুডেন্টদের অ্যাটেম্প কেমন হচ্ছে, যারা টপার। আমি অ্যাভারেজের কথাও আসছি, আগে টপদের বলি। টপরা রিজনিং সেকশনে 30টা 30 করে দেবে, ম্যাথ সেকশনে 24টা করছে, একটা হয়তো কোশ্চেন করছে না, বা একটা কোশ্চেন অনেকে 25টা করছে, আবার অনেক সময় একটা কোশ্চেন ভুলও থাকছে। যেমন আমার শিফটে একটা কোশ্চেন ভুল ছিল। সায়েন্স সেকশনে 24টা করছে টপাররা, একটা কোশ্চেন মিস হয়ে যেতে পারে কোনো কারণে, আবার একটা অনেকে 25টা করছে। জেনারেল অ্যাওয়ারনেস সেকশন একটু কঠিন হয়ে গেলে 2টো থেকে 3টে, একটু ইজি মডারেট হলে 5 থেকে 6টা। তাহলে যদি একটু ডিফিকাল্ট শিফট হয় তাহলে টপারদের অ্যাটেম্প্ট হবে 80। আর যারা একটু ইজি মডারেট শিফট হয়, ইজি বলা ভুল, মডারেট শিফট হয়, ইজি শিফট বলা যাবে না, মডারেট শিফট হয়, তাহলে 83 অ্যাটেম্প্ট করবে ইয়েরা, টপাররা। তো টপাররা 80 আর 83 অ্যাটেম্প্ট করলে কি 83 পাবে না? অবশ্যই ভুল যাবে। সিলি মিস্টেক হয় মানুষ মাত্রই ভুল হয়। তো এখানে নেগেটিভকে 80-র নিচে চলে আসবে। তো ওখানে তো বুঝতেই পেরেছো কাট অফ কতটা উপরে উঠতে পারে, এর থেকে বেশি উঠতে পারে না। এবার আসছি আমি অ্যাভারেজ স্টুডেন্টদের ক্ষেত্রে। অ্যাভারেজ স্টুডেন্টদের অ্যাটেম্প্ট কেমন হচ্ছে, রিজনিং সেশনে 27টা করছে অ্যাভারেজ, কেউ 25টাও করছে, আবার কেউ 30টাও করছে। আমি অ্যাভারেজ হিসেবে 27টা ধরেছি, কারণ 3টে করেনি এই কারণে নয় যে পারবে না, টাইমটা অতিরিক্ত বেশি মানে কনজিউমিং হয়ে যাচ্ছিল, তাই কারণে হয়তো এক্সাম টাইমটা কন্ট্রোল করে তারা সবগুলো করে আসতে পারবে না, টাইমটা মেনটেন রাখতে পারবে না। ম্যাথ সেকশনে আসলে 20টা করা যায়, তাও অনেকে 18টাও করছে, 15টাও করছে কঠিন শিফটগুলোর ক্ষেত্রে। মডারেট শিফট হলে 20টা অ্যাভারেজ করছে। আর যদি সায়েন্স সেকশনে আসি, মডারেট শিফট হলে 20টা করছে, 5টা কোশ্চেন ডিস্টার্ব হয়ে যায়, আর অনেক সময় কঠিন হয়ে গেলে 17টাও করছে। আর জেনারেল অ্যাওয়ারনেস সেকশনে আসি, কঠিন শিফট হলে একটু 3টে করছে, একটু ইজি হলে 4 থেকে 5টা করছে, বা 6টা করছে, এরকম ধরে নাও। অ্যাটেম্প্ট তো 10-12টা করবে, নেগেটিভ থেকে কমে যাবে। তো টোটাল অ্যাভারেজ স্টুডেন্টের অ্যাটেম্প্ট দাঁড়াচ্ছে 70। তাহলে 70 করলে কি 70 পাবে? 70 থেকে নিচে নেমে যাবে অবশ্যই। তো 70-এ 70 পাবে না। তো এই হয়ে গেল অ্যাটেম্প্টের বিষয়। এবার আমি আসছি নরমালাইজড কাট অফ ফর পেট বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা মাঠের জন্য যে ডাকপার কাট অফ। তো আমি বারবার বলছি এটা নরমালাইজড কাট অফ, আর এটা এক্সপেক্টেড কাট অফ। এই কাট অফ দেখে তোমরা চিন্তিত হয়েও না, কারণ আনসার কি দিলে আমি আরও এক্সাক্ট অ্যাকুরেসি রেখে আমি কাট অফ বলে দেবো, আর কোন শিফট কঠিন হয়েছে, কোন শিফটে কত নরমালাইজেশন হবে সেটাও আমি ডিটেলে বলে দেবো। ঠিক আছে? আর যারা আমার আগের কাট অফের ভিডিও দেখোনি, তারা আমার আগের ভিডিওতে দেখে নিও। কলকাতা জোনের, বিলাসপুর জোনের, গুয়াহাটি জোনের, তারপর হচ্ছে গিয়ে চেন্নাই জোনের, আমি এগুলো অলরেডি বানিয়ে ফেলেছি। ঠিক আছে? এইগুলো তোমরা দেখে আসতে পারো। এরপরে আমি আসছি নরমালাইজড কাট অফ ফর পেট এক্সাম বা মাঠের জন্য। তো ইউআরদের জন্য নরমালাইজড কাট অফ হবে 76 to 78, ওবিসিদের জন্য 73 to 75, ইডাব্লিউএসদের জন্য 73 to 75, এসসিদের জন্য 64 to 66, এসটিদের জন্য 55 to 57। এবার আসছি সিসিএ বা যেটাকে আমরা বলি অ্যাপ্রেন্টিসশিপ, যারা করেছে তাদের যে কাট অফটা হয়, তাদের জন্য তো ফিজিক্যাল টেস্ট হয় না, তারা ডিরেক্ট সিলেকশন ডিবির জন্য তাদের ডাক দেওয়া হবে, ডাইরেক্ট চাকরির জন্য ডাক দেওয়া হবে। তো ওদের কাট অফ যেতে পারে ইউআরদের 45, ওবিসিদের 43, এসসিদের 37, আর এসটিদের 32।
আর ফাইনাল কাট অফ যদি বলি ডিবির জন্য, তো ডিবি বা ডকুমেন্ট ভেরিফিকেশন বা চাকরিটা ফাইনাল সিলেকশন পাওয়ার জন্য যে কাট অফটা পেটের পরে বা ফিজিক্যাল টেস্টের পরে, তো এখানে ইউআরদের 77 to 79, ওবিসিদের 75 to 77, ইডাব্লিউদের 75 to 77, এসসিদের 66 to 68, এসটিদের 57 to 59। তো এই হচ্ছে গিয়ে আমাদের কাট অফ দাঁড়াবে। এবার যারা কোনো ডাউট থাকবে কোশ্চেন আমাকে করতে পারো কমেন্ট বক্সে, আর যারা অন্য জনের কাট অফ চাও তারা আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করো। আর যারা আগের কাট অফ ভিডিওগুলো দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে কাট অফ ভিডিওগুলো দেখে নাও, আমি অন্যান্য অনেকগুলো জোনে দিয়ে রেখেছি। আর যে জোনগুলো বাকি রয়েছে সেগুলো আমি দেবো, তো তোমরা আমার কমেন্ট বক্সে জানাও, কোনো ডাউট থাকলে কোশ্চেন করো, কত অ্যাটেম্প করেছো, কোন জোনে থেকে এক্সাম দিচ্ছ সব বলো। আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে অগ্রিম ভিডিও তোমাদের কাছে চলে আসে যখন আমি নেক্সট ভিডিও আপলোড করব। আর তোমরা এভাবে ইনফরমেশন পেতে থাকবে। আমি পরে নতুন স্টুডেন্টদের জন্য ভিডিও বানিয়ে দেবো, সায়েন্সের জন্য কি পড়তে হবে, রেলওয়ে বিশেষত টেকনিশিয়ান এলপির জন্য পরের বছর যে গ্রুপ ডি 22,000 ভ্যাকেন্সি রয়েছে তার জন্য, এনটিপিসির জন্য আমি সব গাইড করে দেবো। আপাতত কাট অফের ভিডিওগুলো আমি শেষ করি, কারণ অনেকে ডিমান্ড করছিলে ভিডিও করার জন্য, মেসেজে আমি রিপ্লাই দিয়ে উঠতে পারছি না সবাইকে। তো আজকে মুম্বাই জোন আমি কাট অফ বললাম, মুম্বাই জোন মিন সেন্ট্রাল রেলওয়ে, ঠিক আছে। তো আমি পরে আরও কাট অফ দেবো ভিডিও, তো তোমরা কমেন্ট বক্সে জানাও কার কোনো ডাউট আছে, কোন জনের ভিডিও চাও। আর যারা টেলিগ্রাম চ্যানেলে আমার জয়েন হওনি, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। আর টেলিগ্রামে আমার চ্যানেলের নাম হচ্ছে কি সিম্পল নলেজই, ঠিক আছে। তো তোমরা জয়েন হয়ে যাও যাতে লেটেস্ট আপডেট পেতে থাকো। তো আজকের জন্য এইটুখানি, পরে দেখা হবে আবার নতুন ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।